প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে মিটিংটা হয়েছে গতকাল, এটার মধ্যে কি কি আলোচনা হয়েছে সব কিছু আপনারা জেনে গেছেন। যে সমস্ত আলোচনা হয়েছে সে সমস্ত আলোচনাটা বিভিন্নভাবে আমাদের এই সাধারণ জনগণের কাছে উপস্থাপিত হচ্ছে। বাংলাদেশের একটা পক্ষ যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পছন্দ করেন না বা যারা সবসময় বলেন যে উনি যোগ্য নন, উনি অনির্বাচিত সরকার, ওনার এখানে থাকার কোনো অধিকার নেই, সেই দলটি কারা সেটাও আপনারা জানেন। তারা বলে বেড়াচ্ছেন বিভিন্ন ধরনের কথা। কেউ কেউ বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশের পত্রিকা দেখলে মনে হয় যে বাংলাদেশ একটা যুদ্ধে জয় করে এসছে, অথচ ভারতের পত্রিকা দেখলে মনে হয় বাংলাদেশ সব খুইয়ে এসছে। এমনটি আলোচনা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, দেখুন, ভারতের পত্রিকা বা ভারতের মিডিয়া অবভিয়াসলি তাদের সরকারের পক্ষে বলবেন, কিন্তু আমাদের মিডিয়া আমাদের সরকারের পক্ষে বলুক আর সে নিউট্রাল কথা বলুক, আমাদের কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এগুলোকে রং চং মাখিয়ে ভারতের পক্ষ নিয়ে কথা বলছে। অথচ একবার মার্ক করে দেখবেন, ভারতের কোনো ইউটিউবার কখনো আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কোনো পজিটিভ কথা বলছেন না। কিন্তু আমাদের দেশের অনেক ইউটিউবাররা যাদেরকে আপনারা চেনেন, তারা প্রায়শই বলে যাচ্ছেন যে প্রফেসর ইউনূস ফেল করেছে, প্রফেসর ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না। অথচ আমরা যেটা দেখেছি বা আপনারা সবাই যেটা দেখেছেন, প্রফেসর ইউনূসের মধ্যে যে একটা ভাব ছিল সেটা কিন্তু আমরা নরেন্দ্র মোদীজির মধ্যে পাইনি। আমি কালকেও বিশ্লেষণ করে বলেছি, নরেন্দ্র মোদীজিকে একটু নার্ভাস মনে হচ্ছিল। অথচ এই সাংবাদিকগুলো, এই ইউটিউবারগুলো বারবার বলতে চাচ্ছে প্রফেসর ইউনূস অনেকগুলো ভুল করে এসছে। এর মধ্যে একজন তো বলেই বললো যে আমার কাছে কিন্তু ভাই এটা ভালো লাগছে না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নরেন্দ্র মোদীর সেই তার মেডেল পরানো ছবিটি দেওয়ান, এতে করে কি প্রফেসর ইউনূস বড় হলো? না না না, আমার মনে হয় উনি বড় হয়নি, উনি বরঞ্চ নরেন্দ্র মোদীর কাছে ছোট হলেন বা উনি নরেন্দ্র মোদীজির চামচামি করলেন। মানে নরেন্দ্র মোদীকে বোঝাতে চাইলেন যে দেখো ভাই, আমি তোমার কত ভক্ত, তোমার সেই মেডেল দেওয়ার ছবিটা আমি লালন করে রেখেছি এবং তোমার জন্য নিয়ে এসেছি। তার মানে এই যে ভদ্রলোক এই কথাগুলো বলছেন আমাদের দেশ থেকে, তারা কিন্তু এমনটি বুঝাচ্ছেন নরেন্দ্র মোদীর চামচামি করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ এই মানুষগুলো যদি ভারতের কোনো সত্য বয়ান প্রকাশ করতো আমাদের কাছে, তাহলে আমরা খুশি হতাম। যেমনটি ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রা কি বলেছেন, উনি কিন্তু কোথাও বলেননি যে নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে আমরা একটা ক্রেডিবল ইলেকশন চাই, আমরা ইমিডিয়েট ইলেকশন চাই। এই ধরনের কোনো কথা ভারত থেকে, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে কোথাও বলা হয়নি। যদি কেউ প্রমাণ দিতে পারবেন আসুন, প্রমাণ দিয়ে যান, আমি ক্ষমা চেয়ে নেব। যে কথাটা আমাদের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আছেন উনিও বলেছেন এই সম্পর্কে কোনো কথা হয়নি। অথচ ওনারা বারবার রটাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নাকি ইউনূস সাহেবকে বলেছেন যে আমরা একটা ক্রেডিবল নির্বাচন চাই, সর্বদলীয়দের নিয়ে নির্বাচন চাই, মানে ইনডাইরেক্টলি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাই। অথচ দেখুন, ভারত থেকে কিন্তু এই কথা বলা হয়নি। ভারতের যে সাংবাদিকগুলো আছে যারা সবসময় বাংলাদেশের পিছনে লেগে থাকেন, তারাও কিন্তু এই কথা বলেননি। হ্যাঁ, তারা একটা নেগেটিভ কথা বলেছেন, সেটা হলো তারা বলেছেন, হাস্যকর ব্যাপার হলো কেন যে বললো বুঝলাম না, যার কোনো প্রমাণাদি নেই, নরেন্দ্র মোদীজি নাকি 27 মিনিট আমাদের প্রধান উপদেষ্টাকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। ডাহা মিথ্যা কথা ভাই, এটা কোনোদিন হয়? আপনারা বলেন, একটা নির্ধারিত বৈঠক সাংগ্রিলার মতো একটা হোটেলে 27 মিনিট নরেন্দ্র মোদীজি ওখানে বসেছিলেন, ইউনূস সাহেবকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। এটা অবশ্য বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম, যারা প্রায়শই মিথ্যা কথা বলে বেড়ান, কিন্তু তারা এটাও বলেছেন আমরা সেই ছবি দেখাবো।
আমরা এখন পর্যন্ত সেই ছবি পাইনি। আমি সাংগ্রিলা হোটেলের ওয়েবসাইট ঘেটে দেখেছি, ওই যে রুমটা যেখানে তাদের বৈঠক হয়েছে তার সামনে বিরাট বড় লবি আছে, 5 স্টার না 7 স্টার হোটেল এটা। এই লবির মধ্যে বসে থাকলে একটা মানুষ সারাদিন বসে থাকতে পারে। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এত খেয়ে দিয়ে কাজ নাই, 27 মিনিট ওয়েট করে উনি যাবেন। এগুলো নিয়ে আমি কোনো পাত্তা দিচ্ছি না, এই জন্য এগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের কথা, এরা যা ইচ্ছা তাই বলুক। কিন্তু বন্ধুরা, দুঃখ লাগে তখনই যখন আমাদের দেশের সাংবাদিকরা, আমাদের দেশের ইউটিউবাররা এইভাবে বলে বেড়ায়, নরেন্দ্র মোদীকে উপরে উঠিয়ে ইউনূস স্যারকে ছোট বানিয়ে এইভাবে কথা বলে, তখন সত্যি দুঃখ লাগে। তখন মনে হয় যে আমাদের দেশে আবার সেই আইনটি আসা উচিত, সেই যে ডিজিটাল অ্যাক্টের আইনটা আবার চালু করা হোক, নইলে এদের মুখ বন্ধ করা যাবে না। এরা কোনো কিছুই পায়নি, এরা এখন ধরেছে আমরা মিথ্যা কথা বলছি, আমাদের প্রেস উইং মিথ্যা কথা বলছে, ভারত যা বলেছে তাই সত্য কথা বলেছে। এরা বোঝাতে চাচ্ছে মোদিজি জিতে গেছেন, ইউনূস স্যার হেরে গেছেন। অথচ আপনারা যারা সেই মিটিংটা দেখেছেন, স্টিল ফটোগ্রাফিতে দেখেন বা টেলিভিশনে দেখেন, আপনারা নিজেরাও বিবেচনা করতে পারবেন এখানে কে জিতেছে কে হেরেছে। আমি এখানে হার জিতের প্রশ্নে আসছি না। দুই রাষ্ট্রপ্রধান যখন কথা বলেন তখন তাদের মধ্যে একটা শালীনতা থাকে, একটা ভদ্রতা থাকে। ভারত যেভাবেই বলুক, ভারতের মিডিয়া যেভাবেই বলুক, 27 মিনিট ইউনূস স্যারকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, এটা কাউকে খাওয়াতে পারবে না, এটা বিশ্বের কেউ বিশ্বাসও করবে না। কারণ কোনো রাষ্ট্রীয় বৈঠক, এটা যদিও সাইডলাইনের বৈঠক, রাষ্ট্রীয় বৈঠক কোনো দিন এইভাবে একজনকে বাইরে রেখে আরেকজন বসে থাকতে পারে না। তবে আমরা যেটা দেখেছি সেটা দেখে আমাদের মুখটা ভরে গেছে যে ওনারা আগে বসা ছিলেন, আমাদের স্যার যখন ঢুকলেন সবাই দাঁড়িয়ে গেলেন, নরেন্দ্র মোদীজিও দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ইউনূস স্যারকে নমস্কার দিলেন, ইউনূস স্যার উপস্থিত দিয়ে হ্যান্ডশেক করলেন। তার মানে স্যার যখন ঢুকেছেন সবাইকে যে সম্মানটা দেওয়া হয়েছে তাতে করে আমাদের প্রতিটি বাংলাদেশের মানুষের গর্ব হওয়া উচিত। যদিও নরেন্দ্র মোদী যদি পরে আসতেন তাহলে হয়তো ইউনূস স্যারও সেটাই করতেন। এটাই হলো ফরেন কাস্টম। এখন আমার কথা হচ্ছে, এই যে লোকগুলো, কিছু বাংলাদেশের ইউটিউবার, কিছু বাংলাদেশের সাংবাদিক বা কিছু বাংলাদেশের বাজে মানুষ যারা প্রফেসর ইউনূস সম্পর্কে আমাদের এই যে আলোচনাগুলো করছে, এতে কি তারা নিজেরা বড় হচ্ছে? এতে কি তারা দেশকে বড় করছে? তারা ভুলে যাচ্ছে তাদের এই কন্টেন্টগুলো ভারতেও সবাই দেখে। তখন ভারতের যারা দেখে তারাও হাসাহাসি করে, বলে দেখো দেখো, শুধু আমরা না, তোমাদের দেশের মানুষই তো তোমাদের সরকারের বদনাম করছে। আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো কিছুই পেলেন না, আপনারা এই যে এত বড় একটা, এত আলোচিত একটা মিটিং হলো, এত একটা প্রাপ্তি হলো, সেখান থেকে আপনারা ইউনূস স্যারের প্রশংসা করলেন না, আপনারা খুঁটে খুঁটে বের করলেন ইউনূস স্যার কী কী ভুল করেছে, এই ছবিটা কেন দিল ইউনূস স্যার। ভাইয়া, আপনার বুদ্ধিতে যদি ইউনূস স্যার চলতো তাহলে আপনি যিনি বলতেছেন, আমি নাম বলতেছি না ভাই, উনি তো প্রধান উপদেষ্টা হইতেন। একবার কি ভাবেন আপনারা? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস স্যার না হইতো, আজকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হইতো না। নরেন্দ্র মোদী সাহেব এই বৈঠক করতে চাইছিলেন না। এখন উনি টের পেয়ে গেছেন, এখন উনি বুঝে গেছেন ইউনূস স্যার এখানে পাকাপুক্ত হয়ে বসছে। কতদিন রাগ করে থাকবে বলেন? কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ ইউনূস স্যারকে আপাতত বিদায় করবে না, এই খবর তাদের কাছেও চলে গেছে। এর জন্য তারা তাড়াহুড়ো করে মিটিংটা করেছে। আপনারা সবাই জানেন, পুরনো কথা বলতে চাই না, মিটিংটার জন্য বাংলাদেশ অনেক ট্রাই করেছে, টায়ার্ড হয়ে ছেড়ে দিয়েছে। কারণ আমরা এটাও জানি, যখন নরেন্দ্র মোদীজি আর ইউনূস স্যার বসে ডিনার করছিল তখনও কিন্তু সিউরিটি ছিল না যে মিটিংটা হবে, কিন্তু ঠিক পরের দিন হয়ে গেছে। অফারটা কিন্তু ইন্ডিয়ার থেকে এসছে, কারণ অফারটা আমরা দিয়ে রেখেছিলাম। ওখানে গিয়ে আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আর রিকোয়েস্ট করেনি, কারণ তারা আগেই রিকোয়েস্ট করে দিয়েছিল। ওনারা বলছে সম্ভব নাকি দেখি, হতেও পারে, হতে পারে না হতে পারে, একটা দুদুল্যমান ছিল। তারপর কিন্তু ভারতই ডেকেছে। কেন ডেকেছে আমরা সবাই বুঝি, আপনি যে দেখছেন আপনিও বুঝেন। ইউনূস স্যার যদি চায়নায় না যেত, ইউনূস স্যার যদি চায়নার সাথে কোনো রকম তিস্তা চুক্তি নিয়ে আলোচনা না করতো, ইউনূস স্যার যদি চায়নার ইনভেস্টমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে আনার চিন্তা ভাবনা না করতো, ইউনূস স্যার যদি চায়নার
সমস্ত হাবগুলা নিয়ে এসে এখানে ইন্ডাস্ট্রি করার চিন্তা ভাবনা না করতো, তাহলে হয়তোবা গতকালকেও বা গত পরশু দিনও বিমস্টেকের এই জায়গায় নরেন্দ্র মোদী সাহেবের সাথে ইউনূস স্যারের মিটিংটা ওরা করতেন না। ওনারা করেছেন ওনাদের স্বার্থে। আমাদের সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই চেয়েছিলেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে। উনি যখন ফেল হয়ে গেছেন, উনি চুপচাপ হয়ে গেছেন। ভারত যখন দেখছে পানি বহুত দূর গেলা গিয়া, বহুত দূর চলা গিয়া, এখন তো অন্যদিকে চলে যাচ্ছে, কাজে এখনই সময় ইউনূসের সাথে বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। এই আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। যে যাই বলুক, আপনারা যে যাই বলুক, কারো কথা বিশ্বাস করবেন না, ভারতের কথাও বিশ্বাস করবেন না। এই যে আমাদের যে দুষ্ট কোকিলগুলো আছে, এদের কথাও বিশ্বাস করবেন না। আপনারা ইন্টারন্যাশনাল নিউজ দেখেন, আপনারা বিবিসি দেখেন, আপনারা CNN দেখেন, ওইসব জায়গায় গেলে আপনারা রিয়েল নিউজটা পাবেন। এরা আসলে এখন পর্যন্ত সুর নরম করেনি। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, এই দুষ্ট কোকিলগুলো একদিন না একদিন, সেদিন বেশি দূরে নয়, ইউনূস সাহেবের প্রতিটি কাজের সুনাম করতে বাধ্য হবে। কারণ এরা যখন দেখবে পুরো বাংলাদেশের জনগণ ইউনূস সাহেবের পক্ষ আছে, আমরা বিপক্ষ হয়ে কেন মার খাবো ভাই? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।